সালামু আলাইকুম দর্শক। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে গত ৮ দিন ধরে কেউ একটা প্রশ্নের উত্তর দিতে পারছে না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন, প্রতিরক্ষা সচিব নন, পররাষ্ট্রমন্ত্রী নন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নন, এমনকি একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও নন, যারা 2026 সালের 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি শুরু হওয়ার পর থেকে কংগ্রেসে হাজির হয়েছেন, পেন্টাগনে দাঁড়িয়েছেন বা টেলিভিশন সাক্ষাৎকার দিয়েছেন। প্রশ্নটি সহজ, মাত্র কয়েক শব্দের। এরপর কি? বোমা বর্ষণ বন্ধ হওয়ার পর, লঞ্চারগুলো ধ্বংস হওয়ার পর, নৌবাহিনী নিমজ্জিত হওয়ার পর, পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার পর, ইরানের 49 জন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হওয়ার পর এবং তেহরানের সর্বোচ্চ নেতার কম্পাউন্ড পুড়ে ছাই হয়ে যাওয়ার পর কি হবে? সেই ধ্বংসস্তূপ থেকে কোন রাজনৈতিক ব্যবস্থা তৈরি হবে? 9.5 কোটি মানুষের শাসনভার কে নেবে? যে ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি, সেটির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে? ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC, যা ইরানের সবচাইতে শক্তিশালী সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং বিপ্লবের পর গত 47 বছরের ইতিহাসে যারা কখনো ভেঙে যায়নি, দল ত্যাগ করেনি বা আত্মসমর্পণ করেনি, তাদের নিয়ন্ত্রণ করবে কে? ওয়াশিংটনে কেউ এই প্রশ্নের উত্তর দেয়নি, এমনকি উত্তরের কাছাকাছিও যেতে পারেনি। আর এই উত্তর দিতে ব্যর্থ হওয়াটা কোনো তুচ্ছ বিষয় নয়। এটা কোনো সংবাদ সম্মেলনের ফাঁকফু করে চলে যাওয়া বা বাদ পড়ে যাওয়া কোনো ঘটনা নয়। এটাই আসল ঘটনা। কারণ আজ 9 মার্চ 2026 পর্যন্ত ইরানে যা ঘটছে তা কোনো শাসন ব্যবস্থা উৎখাত করা নয়, বরং সেই শাসন ব্যবস্থাকে আরও কঠোর ও শক্তিশালী করে তোলা। আর এটা কোনো অনুমান নির্ভর কথা নয়। বিশ্বের ইতিহাসে কোনো সরকারই শুধুমাত্র বিমান হামলার মাধ্যমে ফেলে দিয়ে সেখানে কোনো পুতুল সরকার প্রতিষ্ঠা করা যায়নি। একবারও নয়। প্রথম বিশ্বযুদ্ধে বিমান আবিষ্কার হওয়ার পর থেকে প্রথম বোমা হামলা থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কোরিয়া, ভিয়েতনাম, সার্বিয়া, ইরাক যুদ্ধ, লিবিয়া যুদ্ধ এবং আফগানিস্তান পর্যন্ত 1 শতাব্দীর প্রচেষ্টাতেও এই ঘটনা ঘটেনি। প্রত্যেক সামরিক ইতিহাসবিদ, প্রত্যেকটা নির্ভরযোগ্য কৌশলগত গবেষণা কর্মসূচি এবং প্রতিটি থিঙ্ক ট্যাঙ্ক যারা এই প্রশ্নটি নিয়ে গবেষণা করেছেন, তারা একই সিদ্ধান্তে পৌঁছেছেন। বিমান শক্তি, বিমান হামলা সুদৃঢ় স্থাপনা ধ্বংস করতে পারে, সামরিক সক্ষমতা হ্রাস করতে পারে, কমান্ডারদের হত্যা করতে পারে, কিন্তু যা এটি করতে পারে না তা হচ্ছে একটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিকে নতুন রূপ দেয়া। স্টিমসন সেন্টার 1 মার্চ তাদের প্রকাশনায় বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছে। বিমান হামলা যতই নিখুঁত বা ধ্বংসাত্মক হোক না কেন, তা একা কোনো সরকারের পতন ঘটাতে পারে না। 2026 সালে ইরান সম্ভবত বিধ্বস্ত অবস্থায় আবির্ভূত হবে, কিন্তু ভেঙে পড়বে না। যেটা হবে, আমেরিকান দম্ভ এবং বিমান শক্তি কতটা দুর্বল সেটার একটা ব্যয়বহুল উদাহরণ তৈরি হবে। স্টিমসনের বিশ্লেষণে সরাসরি সেই কেন্দ্রীয় প্রশ্নটি করা হয়েছিল, যে আমেরিকান যুদ্ধ ক্যাবিনেটের প্রকাশ্য বিবৃতিতে অনুপস্থিত। কোন রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে বিমান হামলাকে সরকার পরিবর্তনে রূপ দেওয়া হবে? সরকার পরিবর্তনের প্রবক্তারা যে তত্ত্বের উপর নির্ভর করেন তা হচ্ছে তাদের নেতাদের উপর আঘাত করো, রাষ্ট্রীয় শক্তির যন্ত্রগুলোকে দুর্বল করো এবং জনগণের বিদ্রোহের জন্য অপেক্ষা করো। এটা একটা যুক্তি, কিন্তু এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। গত 1 শতাব্দীর প্রমাণ অনুযায়ী বিমান দিয়ে বোমা বর্ষণ করে অভিযান নিশ্চিতভাবে যা হয় তা বিদ্রোহ নয়, বরং সংহতি। এমনকি যে জনগণ তাদের নেতাদেরকে ঘৃণা করে, দেশের ওপর যখন বিদেশিরা বোমা মারে তখন তারা বহিরাগত আক্রমণকারীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়। ডর্টমাউথ কলেজের আধুনিক ইরানি ইতিহাসের সহযোগী অধ্যাপক গোলনার নিকপুর, যিনি ওয়াশিংটনের কোনো থিঙ্ক ট্যাঙ্কে বসে নয় বরং ভেতর থেকে ইরানের সমাজ নিয়ে গবেষণা করেন, 2 মার্চ ডেমোক্রেসি নাওকে এই কথাটাই বলেছেন। তিনি জানান, ট্রাম্প যেমনটি উৎসাহিত করেছিলেন, এটি তেমন কোনো অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়ার পরিবর্তে আমেরিকান এবং ইসরায়েলি আক্রমণ সাধারণ ইরানিদের বোমার হাত থেকে তাৎক্ষণিক নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হতে বাধ্য করেছে। তিনি বলেন, এই হামলাগুলো ইরানি জনগণের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করেছে এবং সেই পরিবেশে বা ক্ষেত্রটিকে ধ্বংস করে দিচ্ছে যেখানে ইরানিরা সামাজিক ন্যায় বিচার এবং নাগরিক বাক স্বাধীনতার জন্য আন্দোলন করছিল। ইরানি সরকারের কট্টর সমালোচক বেহরুজ গামারি তাবরিজি, যিনি নিজে একসময় ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী আসামি ছিলেন, তিনি একই কথাই বলেছেন। তিনি এই যুদ্ধের বিরোধিতা করেছেন কারণ তিনি ইসলামিক প্রজাতন্ত্রকে ভালোবাসেন এমন না, তিনি এর বিরোধিতা করার কারণে মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছিল।
তিনি এই যুদ্ধের বিরোধিতা করছেন কারণ তিনি এমন কিছু বোঝেন যে অপারেশন এপিক ফিউরির স্থপতিরা অর্থাৎ নেতানিয়াহু এবং ট্রাম্প বোঝেন না। বোমা সরকারি শাসন ব্যবস্থার লোকজন এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করে না, এবং যখন মানুষ বোমা আর নিরাপত্তার মধ্যে পার্থক্য করতে না পারে তারা বিদ্রোহ করে না, বরং বেঁচে থাকার লড়াই করে। আর ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে এই টিকে থাকার লড়াই অনেকটা এমন, যিনি অবশিষ্ট নেতা থাকেন তাকে কেন্দ্র করে সবাই ঐক্যবদ্ধ হয়। এখন আসি ইরানের শাসন পরিবর্তনের পর কি ঘটবে। সেই প্রশ্নের উত্তর এখন স্পষ্ট হতে শুরু করেছে, আর সেটা ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎবাণী যা ছিল তার ঠিক উল্টো। আমেরিকার অবরোধ, প্রচণ্ড মুদ্রাস্ফীতি আর প্রাতিষ্ঠানিক দুর্নীতি সাধারণ ইরানিদের জীবনকে টিকে থাকার এক দৈনন্দিন সংগ্রামে পরিণত করেছিল। কিন্তু বোমা পড়ার কয়েক সপ্তাহ আগে জানুয়ারি মাসে সেই বিক্ষোভগুলোকে দমন করা হয়েছে। এরপর যখন 28শে ফেব্রুয়ারি বোমা হামলা শুরু হলো, তখন CNN এবং গ্রাউন্ড রিপোর্টিং ডটমাউথের সেই পণ্ডিত কিংবা কারাবন্দী ভিন্নমতাবলম্বী রাজনৈতিক দর্শকরা, ইরানি রাজনৈতিক সংস্কৃতির ভেতর থেকে যারা পর্যবেক্ষণ করছেন, তারা সবাই একই কথা বলেছেন। বোমা বর্ষণ সেই বিক্ষোভগুলোকে নতুন করে উস্কে দেয়নি, বরং থামিয়ে দিয়েছে। কারণ যখন আপনার শহরে বোমা পড়ে তখন আপনি প্ল্যাকার্ড হারে রাস্তায় নামেন না, আপনি আপনার সন্তানদেরকে খোঁজেন, ভূগর্ভস্থ নিরাপদ আশ্রয়ে যান এবং বেঁচে থাকার চেষ্টা করেন। যে বিক্ষোভকে এই বোমা বর্ষণ ত্বরান্বিত করার কথা ছিল তা অন্য সব কিছুর মতোই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। এখন CIA নতুন কৌশল নিয়েছে, কুর্দি বাহিনীকে অস্ত্রসজ্জিত করা এবং পশ্চিম ইরানে একটি স্থল বিদ্রোহ বা কুর্দি বিদ্রোহ উস্কে দেয়া এবং এর মাধ্যমে সরকার পরিবর্তন করা। 65 বছর আগে 1953 সালেও CIA MI6 অভিযান মাধ্যমে ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে শাহকে ক্ষমতায় বসিয়েছিল। সেই ক্ষোভই 1979 সালের বিপ্লবকে উস্কে দেয় এবং সৃষ্টি করে আজকের ইসলামিক রিপাবলিক, যার বিরুদ্ধে আমেরিকা এখন যুদ্ধ করছে। 1953 সালের এই গোপন অভিযানই আমেরিকা ইরান সম্পর্কের আদি পাপ। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যে শাসন ব্যবস্থাকে বোমা মেরে ধ্বংসস্তূপে পরিণত করছে, তার অস্তিত্বের পেছনে আংশিক কারণ হলো 73 বছর আগের সেই CIA অভিযান। আর বর্তমান ট্রাম্প প্রশাসন সেই আদি অভিযানের ব্যর্থতার প্রতিকার হিসেবে আবারও একই ব্যর্থ পুরনো কৌশল ব্যবহার করছে। 3রা মার্চ CNN নিশ্চিত করেছে যে CIA সক্রিয়ভাবে কুর্দি বাহিনীকে অস্ত্র দিতে যাচ্ছে ইরানে একটি গণ অভ্যুত্থান ঘটানোর জন্য। এই পরিকল্পনার সাথে পরিচিত একাধিক ব্যক্তি CNN-কে জানিয়েছে যে ইরাক ইরান সীমান্ত বরাবর হাজার হাজার সৈন্য নিয়ে গঠিত ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলো আগামী দিনগুলোতে পশ্চিম ইরানে একটি স্থল অভিযান অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের মতে বর্তমান যুদ্ধ শুরুর আগে CIA এ ধরনের ইরানের ভেতরের মার্কিনপন্থী কুর্দি বাহিনীকে ছোট অস্ত্র সরবরাহ করেছিল এই আশায় যে তারা ইসলামিক রিপাবলিক অফ ইরানকে অস্থিতিশীল করবে। ট্রাম্প ব্যক্তিগতভাবে ডেমোক্রেট প্রার্থী অফ ইরানিয়ান কুর্দিস্তান এর প্রধান মোস্তফা হিজরিকে ফোন করে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো কয়েক মাস ধরে ইরান, ইরাক এবং সিরিয়ার কুর্দি গোষ্ঠীগুলোর মধ্যে নেটওয়ার্ক পরিচালনা করছে। কিন্তু এই পরিকল্পনা এমন কিছু মৌলিক বাধার সম্মুখীন যে মার্কিন মূল্যায়নগুলো তা সরাসরি স্বীকার করছে। আলোচনার সাথে পরিচিত একজন ব্যক্তি CNN-কে সোজাসাপটা বলেছেন, মার্কিন গোয়েন্দা মূল্যায়নগুলো বারবার ইঙ্গিত দিয়েছে যে ইরানি কুর্দিদের বর্তমানে সরকারের বিরুদ্ধে একটি সফল বিদ্রোহ করার মতো প্রভাব বা সম্পদ নেই। কুর্দি কৌশলের আরেকটা দিক যা পশ্চিমা সংবাদ মাধ্যমে প্রায় আসেই না, তা হলো ন্যাটোর সংহতির ওপর ভূ রাজনৈতিক আঘাত। ন্যাটো সদস্য এবং একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি তুরস্ক কুর্দি সশস্ত্র বাহিনীকে নিজেদের স্বার্থের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের সম্প্রসারিত অংশ হিসেবে দেখে। সেই কুর্দিরা আঙ্কারার বিরুদ্ধে কয়েক দশক ধরে গেরিলা যুদ্ধ চালিয়ে আসছে। তুরস্ক তাদের দোরগোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কুর্দি বাহিনীকে অস্ত্র দেয়া কখনোই মেনে নেবে না। সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফেব্রুয়ারিতে আমেরিকায় একটি পররাষ্ট্রনীতি বিষয়ক অনুষ্ঠানে তুরস্ককে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ পরবর্তী ইরান হিসেবে আখ্যা দিয়েছেন। ওয়াশিংটন এবং আঙ্কারার মধ্যে যে সম্পর্ক, যা ট্রাম্প প্রশাসনের একাধিক সিদ্ধান্তে আগেই চাপে ছিল, তা এখন এই কুর্দি কৌশলের কারণে ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ইরাকও আইনিভাবে এই কৌশল প্রত্যাখ্যান করেছে।
ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসেম আল আরাজি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে ইরাক কোনো গোষ্ঠীকে ইরাকি ভূখণ্ড থেকে ইরান সীমান্ত পার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেবে না। কুর্দিস্তান অঞ্চলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইরান সীমান্তে পেশমার্গা কুর্দি নিরাপত্তা বাহিনী পাঠিয়েছে অভিযান সহজ করতে না, বরং অননুমোদিত পারাপার রোধ করতে। 2003 সালের আক্রমণের পর যে সরকারকে গড়তে ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় 1 দশক সময় এবং $2 ট্রিলিয়ন ব্যয় করেছে, সেই ইরাকি সরকারই এখন তাদের ভূখণ্ড থেকে পরিচালিত আমেরিকান গোপন অভিযানের বিরোধিতা করছে। সাদ্দাম হোসেনের হাত থেকে আমেরিকা যে দেশকে মুক্ত করেছিল, তারা এখন আমেরিকার বর্তমান গোপন যুদ্ধের বিরুদ্ধে একটি আইনি রেড লাইন টেনে দিয়েছে। এটাই ইরাক যুদ্ধের রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। বাগদাদে এমন এক সরকার যা ওয়াশিংটনের চেয়ে তেহরানের প্রতি বেশি ঘনিষ্ঠ, যারা আমেরিকাকে বলছে যে তারা ইরানের বিরুদ্ধে লড়তে ইরাকের মাটি ব্যবহার করতে পারবে না। এটাই শাসন পরিবর্তনের, সরকার পরিবর্তনের ফলাফল। আল জাজিরার বিশ্লেষণে নিখুঁতভাবে এমন একটি পরিস্থিতির কথা বলা হয়েছে যে ট্রাম্প প্রশাসনের কেউ বোমা ফেলার আগে ভেবে দেখেন নাই। একটা দুর্বল ইরান মানেই মধ্যপ্রাচ্য নিরাপদ হওয়া নয়, বরং এটি আরও বিপজ্জনক হয়ে ওঠা। ইরানের রাজনৈতিক বাস্তবতায় অনেকগুলো প্রতিদ্বন্দ্বী পক্ষ রয়েছে, যারা রক্ষণশীল ধর্মীয় নেটওয়ার্ক, যারা সংস্কারপন্থী, যারা রাজনীতিবিদ, নিরাপত্তা ব্যবস্থার শক্তিশালী অংশ অর্থাৎ আইআরজিসি, কুর্দি বিচ্ছিন্নতাবাদী, বালুচ বিচ্ছিন্নতাবাদী, আরব সংখ্যালঘু গোষ্ঠী এবং সুশীল সমাজ বা নাগরিক সমাজের কিছু অংশ, যারা গত 3 বছর ধরে ভেতর থেকে একটি গণতান্ত্রিক বিরোধী দল হয়ে ওঠার চেষ্টা করছিল, একটি শক্তিশালী কেন্দ্রীয় রাষ্ট্রদেরকে নিয়ন্ত্রণ করে রেখেছিল। যখন সেই কেন্দ্রীয় রাষ্ট্র বাহ্যিক সামরিক চাপে দুর্বল হয়ে পড়ে, তখন এই উত্তেজনাগুলো কোনো গণতান্ত্রিক উত্তরণের দিকে নিয়ে যায় না, বরং তা ভয়াবহ ভাঙনের সৃষ্টি করে। এর ফলাফল ইরাক, লিবিয়া এবং সিরিয়ার মতো হতে বাধ্য। 2003 সালের পর ইরাকের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়ার বছরের পর বছর ধরে সাম্প্রদায়িক সহিংসতা এবং আইএসের উত্থান ঘটেছিল। 2011 সালে লিবিয়ায় রাষ্ট্রীয় পতনের ফলে দেশটির প্রতিদ্বন্দ্বী সরকার এবং সশস্ত্র মিলিশিয়াদের মধ্যে বিভক্ত করে দেওয়া হয়েছিল, যে সংকট 1 দশকেরও বেশি সময় পরেও কাটেনি, এখনও চলছে। সিরিয়ায় গৃহযুদ্ধ এই শতাব্দীর অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। খণ্ড বিখণ্ড হওয়া ইরান এমন কোনো ইরান নয় যা একটি মার্কিনপন্থী সরকার দ্বারা প্রতিস্থাপিত হবে, বরং এটি এমন একটা রাষ্ট্রে পরিণত হবে যা আয়তনে আফগানিস্তানের মতো, কিন্তু জনসংখ্যা 3 গুণ বেশি, যাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার আংশিকভাবে অক্ষত, আইআরজিসি তখনও লড়াই করছে এবং যার সীমান্ত রয়েছে পারমাণবিক শক্তিধর পাকিস্তান, ন্যাটো সদস্য তুরস্ক, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষী সৌদি আরব, অস্থিতিশীল ইরাক এবং পারস্য উপসাগরের সাথে, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের 27% তেল প্রবাহিত হয়। ব্লুমবার্গ ওপিনিয়নে লিখতে গিয়ে রোনাল্ড ব্রাউনস্টেইন এই পরিস্থিতির ফলে তৈরি হওয়া রাজনৈতিক ফাঁদটি চিহ্নিত করেছেন। যদি এই বোমা বর্ষণ কোনোভাবে দ্রুত শাসন ব্যবস্থার পতন ঘটায়, তবে ট্রাম্প হয়তো সাময়িক রাজনৈতিক সুবিধা পাইতে পারেন, কিন্তু সেটিও দীর্ঘস্থায়ী না। ঠিক যেমন 2025 সালের মাঝামাঝি সময় ইরানের বিরুদ্ধে আগের বোমা বর্ষণ এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনাটি তার জনসমর্থে কোনো টেকসই উন্নতি ঘটাতে পারেনি। তবে আরও সম্ভাব্য ফলাফল হচ্ছে একটি মাঝারি মেয়াদের বোমা বর্ষণ অভিযান, যা শাসন ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে কিন্তু ক্ষমতাচ্যুত করতে পারবে না। এটি তাকে রাজনৈতিকভাবে আরও দুর্বল করে দেবে, কারণ এই ফলাফল মুদ্রাস্ফীতি, প্রাণহানি, তেলের পথ বন্ধ হওয়া ছাড়া আর কিছুই দেবে না মার্কিন ভোটারদের, যে ভোটাররা ট্রাম্পকে নির্বাচিত করেছিল নিত্যপণ্যের দাম কমানোর জন্য। পুরো পরিস্থিতির সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, যা ইতিহাসে সম্ভবত সবচেয়ে অবদ্ধ বলে মনে করা হবে, তা হলো ট্রাম্প নিজেই প্রথমবার প্রেসিডেন্ট পদে লড়ার সময় শাসন পরিবর্তন নিয়ে যা বলেছিলেন। তার প্রথম নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছিলেন, আমাদের বর্তমান রাষ্ট্র গঠন এবং শাসন ব্যবস্থা বা সরকার পরিবর্তনের কৌশল একটি প্রমাণিত চরম ব্যর্থতা। এগুলো তার নিজের শব্দ ছিল। গত 7 দিনের যুদ্ধের কোনো পর্যায়ে তিনি ব্যাখ্যা দেননি কিভাবে তিনি সেই অবস্থান থেকে সরে এসে ইরানের শাসন পরিবর্তনকে লক্ষ্য হিসেবে গ্রহণ করলেন। কোনো সাংবাদিক কোনো সুসংহত উত্তর পাননি, কোনো সংসদীয় ব্রিফিং থেকেও তা পাওয়া যায়নি। যে মানুষটি একটা
প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন যে তিনি আমেরিকার শাসন পরিবর্তনের যুগের অবসান ঘটাবেন, অন্য দেশের সরকার ফেলে দেওয়ার চেষ্টা করবেন না, যুদ্ধ তৈরি করবেন না। তিনি এই আধুনিক ইতিহাসের সবচাইতে প্রকাশ্য ঘোষিত আমেরিকার সরকার পরিবর্তন অভিযান শুরু করেছেন এমন একটা লক্ষ্যের বিরুদ্ধে, এমন একটা যুদ্ধের জন্য যা মার্কিন যুক্তরাষ্ট্রের বেছে নেয় আজ পর্যন্ত সব যুদ্ধের মধ্যে জটিল এবং সব লক্ষ্যের মধ্যে সবচাইতে জটিল, প্রাতিষ্ঠানিকভাবে সবচেয়ে শক্তিশালী এবং কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তিনি এটি করছেন কোনো কংগ্রেসীয় ভোট ছাড়াই, কোনো জাতিসংঘের ম্যান্ডেট ছাড়াই, যা দুই পক্ষের দাবি অনুযায়ী যে কূটনৈতিক প্রক্রিয়া এগোচ্ছিল তাকে কোনো সুযোগ না দিয়েই তিনি এই পথ বেছে নিয়েছেন। আর তিনি এমন এক প্রশ্নের উত্তর না দিয়ে এটি করেছেন যা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর কি? প্রথম 9 দিনের প্রমাণের ভিত্তিতে এরপর কি এর উত্তর হচ্ছে একজন নতুন ইরানি সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি, যাকে যুদ্ধের চাপের মুখে আইআরজিসি নিজেই বেছে নিয়েছে। তিনি এমন এক সময় ক্ষমতায় আসছেন যখন তার ব্যক্তিগত শোক রয়েছে বাবা হারানোর, দেশের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সমর্থন রয়েছে, রয়েছে গভীর আদর্শিক কঠোরতা এবং ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করার যৌক্তিক রাজনৈতিক প্রেরণা, যাতে তার বাবার সাথে যা হয়েছে তা তার সাথে না ঘটে। এটি এমন এক শাসন ব্যবস্থা যা বিলুপ্ত হয়নি, বরং আরও বেশি কঠোর হয়েছে, আরও বেশি সামরিক হয়েছে। এটি কোনো ইসলামী রাষ্ট্র নয়, বরং একটি আইআরজিসি রাষ্ট্রে পরিণত হয়েছে, যা আরও বেশি স্পষ্ট নয়, আরও বিপজ্জনক এবং কূটনৈতিক চাপের কাছে নতি স্বীকার করার সম্ভাবনা আরও কম, আলোচনার যা গুরুত্ব যার কাছে আরও কম। এমন এক কুর্দি প্রক্সি বাহিনী যাদের সফল হওয়ার মতো কোনো সম্পদ নেই, যাদের পেছনে রয়েছে শুধুমাত্র সিআইএ আর 65 বছরের পুরনো কৌশল, যা পরিস্থিতিকে ভালো করার চাইতে আরও বেশি খারাপ করার রেকর্ড ধারণ করে। 27শে ফেব্রুয়ারির তুলনায় বর্তমানে এই অঞ্চলটি আরও বেশি অস্থিতিশীল, যেখানে লেবানন আর যুদ্ধে জড়িয়েছে, ইরাক তার ভূখণ্ড থেকে আমেরিকান অভিযান চালানোর সক্রিয় বিরোধিতা করছে, উপসাগরীয় রাষ্ট্রগুলো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানে বেসামরিক নিহতের সংখ্যা 1500-র ওপরে। এখনো একটা সুযোগের জানালা আছে, যা দিন দিন সংকীর্ণ হচ্ছে কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি। এই যুদ্ধের যুক্তিকে একটি সমঝোতামূলক কাঠামোর দিকে ঘুরিয়ে দেওয়া সম্ভব, যা ইরানের পারমাণবিক অস্ত্র প্রতিরোধের ঘোষিত নিরাপত্তা লক্ষ্য অর্জন করবে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ভূখণ্ডের কেন্দ্রে একটি ব্যর্থ রাষ্ট্রের বিপর্যয় অস্থিতিশীলতা সৃষ্টি না করে ওমানি মধ্যস্থতাকারী যারা 3 দফায় পারমাণবিক আলোচনার সুবিধা দিয়েছিলেন, তারা এখনো প্রস্তুত। আইএইএ তার গ্রসি তার সংস্থার প্রযুক্তিগত দক্ষতা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ, স্টিমসন সেন্টার, ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস এবং ইরান বিষয়ে দক্ষ প্রায় প্রতিটি স্বাধীন কৌশলগত প্রতিষ্ঠান অবিলম্বে কূটনীতিতে ফেরার আহ্বান জানিয়েছে। কিন্তু সেই জানানোর জন্য ওয়াশিংটনের কাউকে সেই 4 শব্দের প্রশ্নের উত্তর দিতে হবে, যা গত 9 দিন ধরে উত্তরহীন অবস্থায় রয়েছে। এরপর কি? আসল প্রশ্ন কোথায় বোমা মারা হচ্ছে তা না, কতগুলো ইরানি লঞ্চার ধ্বংস করা হয়েছে তা না, কিংবা ইরানি বিমান বাহিনীর তুলনায় মার্কিন F-35 বিমানবহর কতটা সক্ষম, কতটা উন্নত তাও না। আসল প্রশ্ন হচ্ছে এরপর কি? এই প্রশ্নের উত্তর কোনো সামরিক ব্রিফিং নয়। এই প্রশ্নের ভেতরে লুকিয়ে আছে একটা রাজনৈতিক ভিশন বা দূরদর্শিতা। এই মুহূর্তে এমন কোনো প্রমাণ নেই যা অপারেশন এপিক ফিউরির অনুমতি দিয়েছে যে ট্রাম্প এবং নেতানিয়াহু কারোর মধ্যে সেই রাজনৈতিক ভিশন বা দূরদর্শিতা আছে বলে মনে হয় না। দর্শক, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।